গাড়ির কাছাকাছি চলে গেছে, হঠাৎই বিকট শব্দ কানে যায় আবদ্ধের। ঘাড় ঘুরিয়ে দেখতেই উল্টে পড়ে থাকা দাউ দাউ করে জ্বলন্ত গাড়িটা নজরে পড়ে আবদ্ধের। কান থেকে ফোনটা পড়ে যায় তার। শুধু জোরে চিৎকার করে দিহান আর কথার নাম বলে দৌড়াতে থাকে। দৌড়ে কথা আর দিহানের কাছে গেল। আবদ্ধ একদিকে ছিটকে পড়ে আছে, কথা অন্যদিকে দিহান। দিহানের মাথার রক্ত দিয়ে রাস্তা ভিজে যাচ্ছে। গায়ের কোটটা খুলে দিহানের মাথায় চেপে ধরে রেখেছে আবদ্ধ, চোখে অজস্র পানি তার। আর্তনাদ করে বলছে আবদ্ধ, দিহান ড্যাড তোমায় কিছু হতে দিবে না। লুক অ্যাট মি সান। পেছনে থেকে দৌড়ে আসল আবদ্ধের গার্ডস অভি আর দিয়া। নার্ভাসনেসের জন্য দিহানকে কোলে নিতেও ভয় লাগছে আবদ্ধের। যদি তুলতে গিয়ে আরও ব্যথা দিয়ে দেয় তবে কি হবে? আবদ্ধের কাঁধে হাত রাখল অভি। হন্তদন্ত হয়ে বলল, ভাই ওকে হসপিটাল নেওয়া লাগবে। চেঁচিয়ে কেঁদে দিল আবদ্ধ আর বলল, দেখো না অভি, আমার দিহান কিছু বলে না। নিজের হাত দুটো উঁচিয়ে বলল, দেখ কত রক্ত পড়ছে, তুই বাঁচা না ওকে, আমার দিহানকে বাঁচা তুই ভাই। ভাই ভাই এই সময় ভেঙ্গে পড়লে চলবে না, কথাকে আর দিহানকে বাঁচতে হবে তো। মনে কথার কথা মনে পড়েছে আবদ্ধের। দিহানকে দেখে এতটাই ঘাবড়ে গেছিল যে কথাকে ভুলেই গেছিল। কথা কোথায় অভি? আমি ওকে দেখব। ও ঠিক আছে তো? কথাকে দিয়া আর গার্ডসরা দেখছে। তুমি দিহানকে কোলে নেও, আমরা হসপিটাল যাব। মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বলল আবদ্ধ। রক্তমাখা হাতে চোখ পুছে নিল সে। ছোট দিহানকে নিজের বুকের মাঝে ঝাপটে নিল সে। সারাটা গাড়িতে দিহানের জন্য প্রে করে গেছে আবদ্ধ আর হিচকি তুলে কেঁদেছে। অপারেশনের জন্য নিয়ে গেছে দিহানকে আর কথাকে নিয়ে গেছে স্টিচ করার জন্য। কপাল ফেটে গেছে কথার, হাত পা ছিলে গেছে। অপারেশন থিয়েটারের সামনে বসে অপেক্ষা করছে আবদ্ধ, অভি আর দিয়া। সবার চোখেই পানি। নিজেকে সবকিছুর জন্য দায়ী করছে আবদ্ধ। তার জন্যই আজকে দিহান আর কথার এই অবস্থা। তার পাপের শাস্তি তার আপন মানুষরা পাচ্ছে। এই জন্যই কখনো কাউকে নিজের কাছে রাখতে চায়নি আবদ্ধ। একা একা বাঁচতে চেয়েছে সে, যাতে করে মরার সময় হলে সে একাই মরে যাবে আর তার কাছের মানুষরা বেঁচে যাবে। নিজের হাত দুটো দেখছে আবদ্ধ, এই হাতে বহু মানুষকে মেরেছে সে। আর হয়তো সেই মরা মানুষদের, আপন মানুষদের হায় লেগে গেছে তার ভালোবাসার মানুষদের উপরে। মানুষকে মারার সময় যেমন তার হাতে রক্ত লেগে থাকত, আজও তাই হয়েছে, কিন্তু আজকের হাতে লাগা রক্ত তার কলিজা পুড়িয়ে মারছে। আচ্ছা, সে যখন মানুষকে মেরে ফেলেছিল তখন তাদের রক্ত দেখে তাদের আপনজন তো হাহাকার করেছিল। উঠে দাঁড়িয়ে নিজের হাত দেওয়ালে মারল আবদ্ধ আর বলল, সব দোষ আমার। আমার জন্যই ওদের এই অবস্থা বলেই অঝোর কান্নায় ভেঙে পড়ল আবদ্ধ। ব্রো, কন্ট্রোল ইউরসেলফ। তুমি এভাবে ভেঙে পড়লে কথাকে আমরা কি করে সামলাব? ইউ হ্যাভ টু স্ট্রং। আমি পারছি না অভি, আমি জাস্ট পারছি না। দেখ দিহানের রক্তে আমার শরীর ভেজা, ওর রক্ত ভেজা চেহারা আমার সামনে ভাসছে বারংবার। আমি পারছি না নিজেকে সামলাতে। দিহানের যদি কিছু হয়ে যায় তবে আমি নিজেকে মাফ করতে পারব না। আর না কথা আমায় মাফ করবে। আবদ্ধকে কি বলে সান্ত্বনা দিবে তা জানা নেই অভির। ওপর ওয়ালার কাছে প্রে করার ছাড়া আর কিছুই করার নেই তার। নিভু নিভু করে চোখ খুলছে কথা। আশেপাশে কিছু কথা কানে বাজছে তার, কিন্তু তা অস্পষ্ট। অসহ্য যন্ত্রণা লাগছে তার শরীরে, মাথায়। কথার পাশে একজন নার্স এসে দাঁড়াল আর ধীর গলায় বলল, পেশেন্টের জ্ঞান ফিরে আসছে, ওনার ফ্যামিলিকে ইনফর্ম করা উচিত। ফ্যামিলির কথা বলতেই পুরোপুরি চোখ খুলল কথা। উঠে বসে বলল, আমার ছেলে কোথায়? আমার ছেলে কোথায়? ম্যাম আপনি রিল্যাক্স করুন, আমরা আপনার ফ্যামিলির লোককে ডাকতে পাঠিয়ে দিয়েছি। চিৎকার করে বলল কথা, আমার কাউকে লাগবে না। আমার ছেলে কোথায়?
আমার ছেলেকে আমার কাছে দিন, ওর কিছু হলে আমি মরে যাব। আমার দিহান কই? বলেই কাঁদছে কথা। নার্সের সাথে এক পর্যায়ে হাতাহাতি করে কথা। নার্সকে ফেলে বাহির থেকে দরজা লাগিয়ে দিহানকে খোঁজার জন্য বেরিয়ে গেল। পা খুঁড়িয়ে হাঁটছে কথা। কাউন্টারে গিয়ে অ্যাক্সিডেন্ট কেসের কথা বলতেই অপারেশন থিয়েটার দেখিয়ে দিল সেখানকার স্টাফরা। অপারেশন থিয়েটারের সামনে আবদ্ধকে দেখে চেঁচিয়ে উঠে কথা, আমার দিহান কোথায়? আবদ্ধ কোথায়? আমার দিহান? কথাকে দেখে বুকটা মোচড় দিয়ে ওঠে আবদ্ধের। হাত পা কপালের ব্যান্ডেজ দেখে ঢুকরে কেঁদে উঠে সে। দ্রুত গিয়ে কথাকে জড়িয়ে ধরে আবদ্ধ। তুমি এখানে কেন এসেছ কথা? ইউ নিড সাম রেস্ট রাইট নাও। না না, আমার রেস্ট লাগবে না, আমাকে আমার দিহানের কাছে নিয়ে চলো, আমি ওকে দেখব। কোথায় আছে আমার ছেলে? কথাকে দেখে অভি আর দিয়াও চলে আসে। তারাও কথাকে বোঝাচ্ছে রেস্ট করার জন্য। ধীর গলায় বলল অভি, দেখ কথা দিহানের অপারেশন করাচ্ছে, ও ঠিক হয়ে যাবে। আবদ্ধের কলার চেপে ধরল কথা, বলল তোমার জন্য হয়েছে সব, সব দোষ তোমার। তুমি আমাকে কাঁদাতে ভালোবাসো তাই না? আমার কষ্ট দেখলে তোমার মনে শান্তি লাগে তাই না? বলো 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 না আবদ্ধ। এসব বলেই আবদ্ধের বুকে ঘুষি মেরে যাচ্ছে কথা। কথাকে থামাচ্ছে না আবদ্ধ। এসব করে যদি কথার মন শান্ত হয় তবে সে সব সহ্য করবে। তাই কথার মাথাটা নিজের বুকে চেপে ধরল আবদ্ধ। একটু পরই বেরিয়ে এলো ডক্টর। ডক্টরকে দেখা মাত্রই ছুটে গেল সবাই। ডক্টর, আমার দিহান কই? আমার ছেলে কই? কেমন আছে ও? জাস্ট রিল্যাক্স ম্যাম। আপনি দিহানের মা হন? মাথা নাড়িয়ে হ্যাঁ বলল কথা। আচ্ছা, দিহানের কি আগে কোনো মেডিকেল ইনজুরি ছিল? আমরা পরীক্ষা করে কিছুটা বুঝতে পেরেছি। আপনি যদি আমাদের বুঝিয়ে বলেন তবে আমরা সেই অনুযায়ী ট্রিটমেন্ট করতে পারব। চোখের পানি পুছে নিল কথা। মাথা নাড়িয়ে বলল হ্যাঁ হ্যাঁ বলছি আমি। যখন দিহান পেটে ছিল তখন ওর একটা অ্যাক্সিডেন্ট হয়, যার জন্য ওর মেডিটেশন এখনো চলছে। আমি আপনাকে সব বলছি, আপনি লিখে নিন। একে একে বিভিন্ন ওষুধ, বিভিন্ন পরিমার রিপোর্টের ব্যাপারের কথা বলছে কথা। সব কিছু বুঝে নিয়ে অপারেশন করতে চলে গেছে ডক্টর। প্রায় ঘন্টা পেরিয়ে গেছে। কয়েকজন নার্স বেরিয়ে এসেছে রক্তের খোঁজে। যেহেতু এটা নর্মাল ক্লিনিক তাই ব্লাড ব্যাংকে থাকা ব্লাড শর্ট পড়ে গেছে। ম্যাম, বাচ্চার ব্লাডের দরকার। আপনাদের মধ্যে ও নেগেটিভ রক্ত কার আছে তাকে একটু আসতে বলুন, না হলে বাচ্চার প্রাণ সংকট দেখা দিতে পারে। এই কথা শুনে বুক ধুক করে উঠে কথার। দিহানের রক্তের গ্রুপ খুব রেয়ার, যেটা ও নিজের মায়ের থেকে পেয়েছে। এখন কি করবে সে? সে কি পারবে না তার ছেলেকে বাঁচাতে? এর মাঝেই রক্ত খোঁজার জন্য বেরিয়ে পড়েছে অভি আর দিয়া। দ্রুত হাঁটায় হাঁটুর ব্যান্ডেজ বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে। কথার মাথাটাও ঘুরছে। তার প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, কোথাও রক্ত মিলছে না, তাই তো কেঁদে কেঁদে শার্ট ভিজিয়ে দিচ্ছে। দিহানের জন্য শেষ মুহূর্তে আবদ্ধের পায়ে পড়ে কাঁদছে কথা আর বলছে, বাঁচিয়ে দাও আমার ছেলেকে। আমি চলে যাব সবাইকে ছেড়ে, শুধু আমার ছেলেকে ফিরিয়ে দাও আবদ্ধ। তুমি তো সব পার, তবে কেন বাঁচিয়ে দিচ্ছ না দিহানকে বলো না? কথার আর্তনাদ মন ভেঙে দিচ্ছে আবদ্ধের। সে কি করবে? কিভাবে শান্ততা দিবে কথাকে? নিচে বসে কথাকে বুকে শক্ত করে ঝাপটে ধরল আবদ্ধ আর বলল, আম সরি কথা। সরি ফর হার্টিং ইউ। সব আমার জন্য হয়েছে, আমি তোমার কালপ্রিট। বাট বিলিভ মি, দিহান ঠিক হয়ে যাবে, ওর কিছু হবে না। অভি আর দিয়া গেছে তো, ওরা ঠিক সব ম্যানেজ করে নিবে। এসব বলেই হু হু করে কেঁদে দিল আবদ্ধ। আমি এসে গেছি কথা। এবার কিছু হবে না দিহানের।
পেছনে থেকে কারোর গলার শব্দে ঘুরে তাকালো আবদ্ধ আর কথা। কালো লং কোট পরা একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে দিয়া আর অভির সাথে, যাকে চিনতে পারেনি আবদ্ধ কিন্তু কথা চিনে গেছে তাকে। তাই তো আবদ্ধের বুক থেকে মাথা সরিয়ে নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে চলে গেল তার কাছে। চোখে পানি টলমল করছে, শোভনের কথার নাজেহাল অবস্থা রুহু পুড়িয়ে দিচ্ছে তার। দুজন দুজনের চোখের দিকে অপলক তাকিয়ে আছে, কাপা কাপা হাতে শোভনের গাল স্পর্শ করল। কথা না, সে স্বপ্ন দেখছে না, এটা আসলেই শোভন, তার শোভন। কথাকে বুকে জড়িয়ে ধরলে শোভন আর কেঁদে দিল দুজনেই। কথার চোখের পানি পুছে দিল শোভন আর বলল, আমি এসে গেছি তো, দেখ কিছু হবে না আমাদের ছেলের, আমি বাঁচাবো ওকে, আমাদের ছেলে বাঁচবে, কথা ওর কিছু হবে না। শোভনের কথায় মাথা নাড়িয়ে হ্যাঁ বলল কথা। ইউ ক্যান ফাইট টুগেদার ওকে বলে কথাকে কোলে তুলে নিল শোভন আর রক্ত দেওয়ার জন্য রুমে চলে গেল। মনে এসবের কিছুই বুঝেনি আবদ্ধ। অভি কি বলে গেল কথা, আর ওই লোকটা তবে কি দিহান দিলেরের ছেলে নয়? কথা আর ওই লোকটার ছেলে? সেটা যদি হয় তবে দিলেরের ছেলে কোথায়, আর তার বউই বা কোথায়? এসব অনেক প্রশ্ন ঘুরছে তাদের মাথায়, যার জবাব শুধু দিয়া দিতে পারবে। দিয়ার কাছে এগিয়ে গেল আবদ্ধ, জিজ্ঞেস করল, এসবের মানে কি? ওই ছেলে কে, আর কথাই বা কে, কি ওর পরিচয়? কথা আপু দিলের ভাইয়ার ওয়াইফ না, কথা আপু ভাবির ফ্রেন্ড ছিল, আর এই ভাইয়াটা হচ্ছে শোভন ভাইয়া, কথা আপুর ভালোবাসার মানুষ। উনি আপাতত এতটুকুই বলতে পারবো আমি, বাকিটা কথা আপুই বলবে। দিয়ার কথা শুনে মাথা ঘুরাচ্ছে আবদ্ধের, সে কি বলবে তা ভুলে গেছে। ক্লান্ত শরীর নিয়ে কথা আর শোভন যেই রুমে আছে সেখানে গেল সে। চাচের গ্লাসের অবয়বে দেখছে কথা আর সেই ছেলেকে, যে কথার হাত শক্ত করে ধরে আছে। নিজের রক্তমাখা হাতটার দিকে তাকালো আবদ্ধ, তার এই শূন্য হাতটাকে একদিন শক্ত করে ধরেছিল কথা। তবে কি এবার তার হাত ছেড়ে দিবে কথা? আবারও তাকে একা করে দিবে? তাকে ছেড়ে কি সত্যিই চলে যাবে কথা? এসব ভাবতেই শব্দহীনভাবে কেঁদে দিল আবদ্ধ। দিয়ার কথা শুনে মাথা ঘুরাচ্ছে আবদ্ধের, সে কি বলবে তা ভুলে গেছে। ক্লান্ত শরীর নিয়ে কথা আর শোভন যেই রুমে আছে সেখানে গেল সে। চাচের গ্লাসের অবয়বে দেখছে কথা আর সেই ছেলেকে, যে কথার হাত শক্ত করে ধরে আছে। নিজের রক্তমাখা হাতটার দিকে তাকালো আবদ্ধ, তার এই শূন্য হাতটাকে একদিন শক্ত করে ধরেছিল কথা। তবে কি এবার তার হাত ছেড়ে দিবে কথা? আবারও তাকে একা করে দিবে? তাকে ছেড়ে কি সত্যিই চলে যাবে কথা? এসব ভাবতেই শব্দহীনভাবে কেঁদে দিল আবদ্ধ। রক্ত দেওয়ার প্রায় ঘণ্টা খানেক বাদে অপারেশন শেষ হয়েছে। দিহানের ডক্টর বলেছে এখান থেকে ভালো জায়গায় শিফট করে দিতে, উন্নত চিকিৎসার জন্য। কথার হাত তখনও মুষ্টিবদ্ধ করে ধরে রেখেছে শোভন। কথাকে বুঝিয়ে বলল, সে আমার চেনা ডক্টরের সাথে কথা বলে সব ঠিক করে নিচ্ছি, তুমি চিন্তা করো না দিহান, ঠিক হয়ে যাব। পাশ থেকে জবাব দিল আবদ্ধ, তোমার কিছু করা লাগবে না, আমি ডক্টর রেডি করে ফেলেছি, কালকে সকালেই দিহানকে এখান থেকে শিফট করে দিব। আবদ্ধের দিকে ঘুরে তাকালো শোভন, আস্তে করে থ্যাঙ্কস বলল। কথা, আমার মনে হয় তোমার এবার রেস্ট করা দরকার, তোমারও তো অ্যাক্সিডেন্ট হয়েছে, পরে যদি তুমিও অসুস্থ হয়ে যাও তবে দিহানের খেয়াল কে রাখবে? ধীর গলায় বলল শোভন। কিন্তু আমার দিহান বাকিটুকু বলতে পারেনি কথা। নিজের আঙ্গুল দিয়ে কথার ঠোঁটের মাঝে আঙ্গুল চেপে ধরল শোভন আর বলল, আর কিছু বলবে না, আমি দিহানের কাছে থাকব, তোমার রেস্টের দরকার, দিয়া তুমি কথার খেয়াল রেখ আর নিজেও রেস্ট কর। আর ব্রো, তোমরাও রেস্ট কর, আমি আছি দিহানের খেয়াল রাখার জন্য। শোভনের কথার স্পষ্ট একটা অধিকারের ধাঁচ পাচ্ছে আবদ্ধ। রাগে হাত শক্ত করে মুষ্টিবদ্ধ করে নিল সে। শোভনকে পছন্দ হয়নি তার, আর চোখের কাটা মনে হয়েছে যখন জেনেছে ও কথার ভালোবাসার মানুষ। কথাকে ও ছুঁয়েছে, ব্যাপারটা খুব করে জ্বালা দিয়েছে ওকে।
একবার তো ইচ্ছে করছিল মেরে দিবে, কিন্তু চাইলেও সে কিছু করতে পারছে না কথার জন্য। আমিও তোমার সাথে থাকি, জবাব দিল অভি। আমি নিজেও ডক্টর, সো কোনো দরকার হলে আমি ম্যানেজ করতে পারব। ওকে বলে জবাব দিল শোভন। ভাঙ্গা গলায় বলল, কথা আমি একবার দূর থেকেই দিহানকে দেখতে চাই। এরপর আমি প্রমিস করছি যে রেস্ট নিব। জাস্ট একবার আমার ছেলেকে দেখতে দাও। কথাকে হাজার বোঝালেও মানবে না সেটা শোভন জানে, তাই কথার কথায় রাজি হয়ে দিহানকে দেখার জন্য নিয়ে গেল। আইসিইউর বাহিরের গ্লাস থেকে দেখা যাচ্ছে দিহানকে, শরীরে মাথায় তার ব্যান্ডেজ, নাকে মুখে পাইপ লাগানো। নিজের ছেলেকে এভাবে দেখে আবারও বুক ফাটা কান্না পাচ্ছে কথার। আইসিইউর দরজার ছোট গ্লাসটায় হাত বুলালো কথা, মনে মনে বলল, মাম্মাকে ছেড়ে যেও না বাবু, স্টে উইথ মি। মাম্মা প্রমিস করছে তোমায় তোমার সব ফেভারিট খাবার খেলনা কিনে দিবে তোমায়, তুমি শুধু আমার কাছে থেক। তুমি ছাড়া যে আমার আর কেউ নেই। ক্লিনিকের এক রুমে সিট দিয়েছে কথার, হাতে স্যালাইন লাগানো, চোখ বন্ধ করে শুয়ে আছে সে। খাবারের জন্য বাহিরে গেছে দিয়া, সেই সুযোগে রুমের ভেতরে এসেছে আবদ্ধ। বিছানার শুয়ে থাকা কথাকে চোখে হারাচ্ছে সে, বেডের পাশে থাকা টুলটায় বসল আবদ্ধ, কথাকে এক নজরে তাকিয়ে দেখছে সে, যেন বহু বছর যাবৎ দেখা হয়নি তাদের। পুরো রুমে নীরবতা, কথা বলতে ইচ্ছে করছে আবদ্ধের, কিন্তু ঘুমন্ত কথাকে জাগাতে ইচ্ছে করছে না তার। প্রায় মিনিট 10 বসে থাকার পর উঠে যাচ্ছিল আবদ্ধ, এক পা সামনে যাওয়ার পর হাতের আঙ্গুলে টান লাগল আবদ্ধের, পিছু ঘুরে দেখল কথা তার আঙ্গুল চেপে ধরেছে, চোখে মেলে তার দিকে তাকিয়ে আছে। এগিয়ে কথার দিকে যেতেই চোখের কোনা বেয়ে পানি পড়ল কথার, নিজের বৃদ্ধা আঙ্গুল দিয়ে সেই পানি পুছে দিল আবদ্ধ। কথার বেডে বসতেই আবদ্ধকে ঝাপটে ধরল কথা, কিছু না বলে নিঃশব্দে কাঁদতে লাগল। আবদ্ধ ঝাপটে ধরল কথাকে, তার চোখেও পানি টলমল করছে। থ্যাংক ইউ ফর সেভিং মাই চাইল্ড। আবদ্ধ, প্রথমে আমি তোমাকে ট্রাস্ট করিনি, কারণ আমি ভেবেছিলাম তুমি আমার ছেলেকে মারতে চাও। সত্যি বলতে তুমি বদলে যাওয়ার পরেও পুরোপুরিভাবে ট্রাস্ট করিনি আমি। কিন্তু আজ তুমি আমার ছেলেকে বাঁচিয়েছ, যার জন্য আমি সারা জীবন তোমার কাছে গ্রেটফুল থাকব। কথাকে কাঁধ থেকে সরালো আবদ্ধ, নিজের হাতে থাকা শুকনো রক্তগুলো দেখালো কথাকে আর বলল, এই হাতে বহু মানুষের রক্ত ঝরিয়েছি আমি। কখনো হাত একটুও কাঁপেনি, কিন্তু আজকে যখন দিহানকে রক্তাক্ত অবস্থায় দেখেছিলাম, ট্রাস্ট মি কথা, আমার মনে হয়েছিল কেউ আমাকেই মেরে দিয়েছি। আমি নিজেও জানি না কবে আমি দিহানকে এতটা আপন করে নিয়েছে, কবে ওকে এতটা ভালোবেসেছি। কিন্তু ওকে ছাড়া এখন আমার বাঁচা সম্ভব নয়। তোমার যদি আমার উপর কোনোদিন রাগ হয় তবে আমায় বকে দিও, তবুও দিহানকে সরিয়ে নিও না আমার কাছ থেকে, কোজ আই রিয়েলি লাভ হিম। আমি হয়তো ওর আসল বাবা নই, তবুও ও আমার নিজের ছেলে। ও আমার দিহান, আবদ্ধের ছেলে দিহান। কথাগুলো বলতে গিয়ে কেঁদে ফেলেছে আবদ্ধ, নিজের হাত দিয়ে আবদ্ধের চোখের পানি পুছে দিল কথা আর বলল, তুমি হয়তো দিয়ার কাছ থেকে জেনে গেছো আমি দিহানের আসল মানা আর না দিলের ওয়াইফ। ইনফ্যাক্ট আমি এখানকার না, আমি এশিয়ান গার্ল, যার বাবা মা ছোটবেলায় অ্যাক্সিডেন্টে মারা যায়। আমার কোনো ভাই বোন ছিল না, একাই বাবা মায়ের আদরের ছিলাম। রিলেটিভও ছিল না তেমন, ফ্রান্সে এক মামা থাকতো, সেখানে চলে এসেছিলাম 14 বছর বয়সে। মামা ভালো ছিল কিন্তু মামি না, ওনার আমাকে পছন্দ ছিল না, তাই সেখান থেকে চলে আসি, একা একা থাকতে শুরু করি। একটা নাইট ক্লাবে চাকরি করতে থাকি, যার জন্য সব ধরনের ওয়াইনের ব্যাপারে জানা আছে আমার। সেখানের দিহানের মায়ের সাথে বন্ধুত্ব হয় আর দিলের কেউ সেই সূত্রে জানা। ধর্ম আলাদা হওয়ায় আর দিলের মাফিয়া হওয়ায় দিহানের নানু বাড়ির লোকরা মানছিল না, তাই তারা পালিয়ে বিয়ে করে নিয়েছিল।
কিন্তু বিশাল বাড়িতে একা থাকতে থাকতে বিরক্ত হয়ে যেত আমার বান্ধবী, তাই দিলের ভাই আমাকে ওনাদের বাড়ি নিয়ে যায়, নিজের বোনের মতন খেয়াল রাখে। তখন আর চাকরি করার প্রয়োজন পড়েনি, আমার টাকার অভাব পড়েনি, তবুও শখের জন্য রান্না শিখতে গিয়েছিলাম। সেখানেই দেখা হয় শোভনের সাথে। দেখা, কথা বার্তা, তারপর প্রেম। সবকিছু ভালো চলছিল, আমি যে অনাথ তাও ভুলে গিয়েছিলাম। সব সুখ নাড়াচাড়া দিয়ে এসেছিল আমার কাছে। দিলের ভাইয়াও মাফিয়া জগৎ থেকে বেরিয়ে আসতে চেয়েছিলেন দিহানের মায়ের জন্য আর নিজের বাচ্চার জন্য, কিন্তু তার হতে পারেনি। এর আগেই অ্যাক্সিডেন্টে মারা যায় দিলের ভাই। দিহানের মায়ের ও মতি হয়, দিহানের জন্মের পর সেও মারা যায় আর আমার কাছে দিয়ে যায় দিহানকে। জানো, যখন ডক্টররা আমার কোলে দিহানকে দিয়ে গিয়েছিল, আমার আসলেই নিজেকে ওর মা মনে হয়েছিল। কয়েক মাস ট্রিটমেন্ট চলে দিহানের, সবাই জানে দিলের পরিবারের সবাই মারা গেছে, শুধুমাত্র তোমার লোকেরা ছাড়া। তাই দিহান আর দিয়াকে নিয়ে এক দেশ থেকে অন্য দেশে ঘুরেছি আমি। প্রথমে আমি ভেবেছিলাম তুমিই মেরেছ তাদের, কিন্তু পরে বুঝতে পারি সেটা তুমি নও, অন্য কেউ ছিল। সব কিছু বলে বড় নিঃশ্বাস ফেলল। কথা একদমে সব বলতে বলতে হাঁপিয়ে গেছে সে। কথার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে আবদ্ধ, আর মনে মনে ভাবছে কথা কতটা স্ট্রং। লাইফে এত কষ্ট করেও বেঁচে আছে সে। কোনো রক্তের সম্পর্ক না থাকা সত্ত্বেও দিহান আর দিয়াকে প্রোটেক্ট করে গেছে। নিজে বহু কষ্ট সহ্য করেছে, কিন্তু অন্যকে কিছুই টের পেতে দেয়নি। আচ্ছা, মেয়েটা এতটা বেশি ভালো কেন? কেন এতটা স্ট্রং? কেন এতদিন তাকে তার মনে কষ্টগুলো বলেনি কেন? কথার কপালে চুমু খেলো আর বলল, ইউ আর দ্য মোস্ট স্ট্রং ওমেন দ্যাট আই হ্যাভ এভার মিট। ট্রাস্ট মি। সব ঠিক হয়ে যাবে, আমি করে দিব সব ঠিক, বলেই কথাকে জড়িয়ে ধরল আবদ্ধ। সকাল হয়ে গেছে, হেলিকপ্টারে করে দিহানকে নিয়ে যাবে আবদ্ধ, তাই সব ব্যবস্থা করে ফেলেছে। ছোট স্ট্রেচারে করে যাচ্ছে দিহানকে, সাথে দিয়া, অভি আর কথা। হেলিকপ্টারে উঠে বসেছে সবাই। কথার সামনে এসে দাঁড়াল শোভন, নিচ থেকে দাঁড়িয়ে কথার দিকে হাতটা বাড়িয়ে দিল। কথাও শোভনের হাতটা ধরল। মলিন হেসে বলল, শোভন, এবার ফিরে এসেছি আমি। খুব জলদি দেখা করব তোমার সাথে। আর এবার এটাও প্রমিস করছি যে বেশিদিন ওয়েট করাবো না তোমায়। শোভনের কথায় মাথা দুলিয়ে হাসল কথা, হাতটা ছেড়ে দিয়ে কিছুটা পিছে গিয়ে দাঁড়াল। শোভনের পেছনে এসে দাঁড়ালো আবদ্ধ, ভারী গলায় বলল, কথা, ডোন্ট নিড ইউ। কারণ কথার জন্য এখন আমি আছি। সো বেটার হবে যদি তুমি বেক করে নাও। কিছুটা হাসল শোভন আর বলল, কথা শোভনের ছিল আর থাকবেও। ভুল বললে কথা, আগেও নিজের ছিল, এখনো নিজের আছে, শুধু ওর পাশে আমি আবদ্ধ এসে গেছি। আর আমিই সারা জীবন থাকব। বলেই হেলিকপ্টারে চড়ে বসল আবদ্ধ। আস্তে আস্তে উপরে উঠে গেল হেলিকপ্টার। নিচ থেকে কথাকে বিদায় জানালো শোভন। মনে মনে আবদ্ধকে শায়েস্তা করার কথা ভেবে নিল সে, কারণ কথা শুধুই তার। কিছুটা হাসল শোভন আর বলল, কথা শোভনের ছিল আর থাকবেও। ভুল বললে কথা, আগেও নিজের ছিল, এখনো নিজের আছে, শুধু ওর পাশে আমি আবদ্ধ এসে গেছি। আর আমিই সারা জীবন থাকব। বলেই হেলিকপ্টারে চড়ে বসল আবদ্ধ। আস্তে আস্তে উপরে উঠে গেল হেলিকপ্টার। নিচ থেকে কথাকে বিদায় জানালো শোভন। মনে মনে আবদ্ধকে শায়েস্তা করার কথা ভেবে নিল সে, কারণ কথা শুধুই তার। হাসপাতালে গিয়ে দিহানকে আবারও চেক আপ করেছে ডক্টর। স্যালাইন, অক্সিজেন সব লাগানো রয়েছে। কিছুটা বিপদ মুক্ত দিহান। মাস খানেক হাসপাতালে কাটালে সুস্থ হয়ে যাবে বলে আশা করছে ডক্টররা। ক্লান্ত শরীর নিয়ে বাড়ি ফিরে গেল আবদ্ধ। চুল এলোমেলো আর নোংরা জামা নিয়ে ঘরে ঢুকতেই মনে হলো যেমন দিহান দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরেছে। পুরো বাড়িতে যেন দিহানের হাসি, চিৎকার করা সব ভেসে উঠছে। এসব ভাবতেই একটা গভীর নিঃশ্বাস বেরিয়ে আসলো আবদ্ধের। বুকটা হাহাকার করছে তার। নিজের রুমে গিয়ে লম্বা শাওয়ার নিয়ে বেরিয়ে এলো সে। দিহানের খেলনার পুতুলটা জড়িয়ে ধরে কেঁদে দিল আর বলল, আম সরি বাচ্চা।
আম সরি। বাবার জন্য তোমায় কষ্ট পেতে হয়েছে। বাবা তোমায় কষ্ট দিয়েছে। কিন্তু তুমি চিন্তা করো না, বাবা সব ঠিক করে দিবে। তোমাকে যারা কষ্ট দিয়েছে বাবা তাদের বাঁচতে দিবে না। এক একজনকে নরকের স্বাদ উপভোগ করাবে। এসব বলতে বলতেই ঘুমে তলিয়ে গেল আবদ্ধ। ফোনের শব্দে ঘুম ভেঙে গেছে আবদ্ধের। চোখ বন্ধ করে ফোনটা রিসিভ করতেই নিবিড়ের কথা শোনা গেছে। স্যার, যারা এটা করেছিল ওদেরকে ধরে এনেছি, এবার কি করব? গম্ভীর গলায় জবাব দিল আবদ্ধ, আমি আসছি। বিছানা থেকে উঠে গেল আবদ্ধ। চোখ দুটি অসম্ভব লাল হয়ে আছে, মনে হচ্ছে যে কোনো সময় উপচে রক্ত পড়বে। কালো রঙের শার্ট প্যান্ট পরে বেরিয়ে গেল আবদ্ধ। গন্তব্য হচ্ছে নিজের ক্যাসিনো, যেখান নিবিড় আছে। গাড়ি থামতেই ঝটপট নেমে গেল আবদ্ধ। শার্টের হাতা গোটাতে গোটাতে সিঁড়ি বেয়ে একবারে কিনারার রুমে চলে গেল। দরজা খুলে ভেতরে যেতে যতটা না সময় লেগেছে তার থেকেও কম সময় লেগেছে মাটিতে হাঁটুগেরা লোকদের মারতে। কোনো কিছু না বলেই লোকগুলোকে ইচ্ছেমতো ঘুষি মারছে আবদ্ধ। নিবিড়ের কাছ থেকে স্টিক নিয়ে পিটাচ্ছে লোকগুলোকে, এরপর বন্দুক দিয়ে একজনকে বাদে সবাইকে মেরে দিয়েছে। হাতে ছুরি নিয়ে লোকটার সামনে গেল আবদ্ধ। চেহারায় তার রক্ত লেগে আছে, ভয় আবদ্ধের কাছে মাফ চাইছে। লোকটা বহু আকুতি মিনতি করছে, কিন্তু এসব কিছুই শুনছে না আবদ্ধ। তার শুধু দিহান আর কথার রক্তমাখা চেহারার কথা মনে পড়ছে। একটানে লোকটার গলা কেটে দিল আবদ্ধ, আর ফিনকি দিয়ে রক্তগুলো আবদ্ধের গায়ে এসে পড়ল, আর আস্তে করে নিঃশ্বাস ফেলল আবদ্ধ। ফোনের রিংটোন বেজে চলেছে। আবদ্ধের রক্তমাখা হাতে ফোনটা রিসিভ করে নিল সে। ওপাশ থেলে কথার আওয়াজ শোনা যাচ্ছে। দিহান চোখ মেলেছে। সে কি দিহানকে দেখতে আসবে কিনা জানতে চাইছে। জবাবে আসছি বলে ফোন কেটে দিল আবদ্ধ। গায়ের শার্টটা খুলে ফেলে দিল। নিবিড়কে বলল নতুন শার্ট দিতে। ভেসিনে হাত ধুচ্ছে আবদ্ধ, পানির সাথে মুছে যাচ্ছে রক্তগুলো মুখে। গলায় পানি দিয়ে মুছে ফেলল। সে চাইছে না কথা জানুক সে আবারও কাউকে মেরেছে। এখন কথার সামনে খারাপ সাজতে ইচ্ছে করে না। মন চায় কথার জন্য ভালো মানুষ হয়ে থাকতে। কথার মনের মতন পুরুষ হয়ে থাকতে ইচ্ছে করে। টাওয়াল দিয়ে মুখ পুছে নিল আবদ্ধ। বাহিরে আকাশি রঙের শার্ট পরে বেরিয়ে গেছে। ক্লিনিকে যেতে ঘণ্টা খানেক সময় লেগেছে। দিহানের কেবিনে যেতেই ক্লান্ত কথাকে আগে দেখতে পেয়েছে। একদিনেই কথা অনেকটা শুকিয়ে গেছে বলে তার মনে হচ্ছে। দিয়া অভি কিছুটা দূরে দাঁড়িয়ে আছে, আর বেডে শুয়ে আছে তার ছোট দিহান। দিহানের পাশে গিয়ে দাঁড়াল আবদ্ধ। দিহানের ছোট হাতটাকে নিজের বড় হাতের তালুতে রেখে হালকা হাসল। অন্য হাতে দিহানের গালে ছুঁয়ে দিয়ে বলল, সুস্থ হয়ে যাও বেবি, আমি ওয়েট করছি তোমার জন্য। তোমাকে নিয়ে আরো ঘোরা বাকি আছে আমার। তুমি তো বলেছিল ড্যাডের সাথে পুরো দুনিয়া ঘুরবে, এখন তুমি কি প্রমিস ব্রেক করতে চাইছ? প্লিজ গেট আপ বেবি। ড্যাড মিস ইউ বলেই কেঁদে দিল আবদ্ধ। আবদ্ধের পিছনে দাঁড়ালো কথা। আবদ্ধের পিঠে আস্তে করে হাত বুলাচ্ছে সে। ভাঙ্গা গলায় বলল, দিহান ঠিক হয়ে যাবে। ঘণ্টাখানেক আগে চোখ খুলেছিল, বাট উইক থাকায় আবারও ঘুমিয়ে গেছে। পিছু ঘুরে কথাকে জড়িয়ে ধরল আবদ্ধ। হাতের উল্টো পিঠে নিজের চোখের পানি পুছে নিল। হাতে স্যান্ডউইচ নিয়ে দাঁড়িয়ে আছে কথা। সে জানে আবদ্ধ কাল থেকে কিছু খায়নি। অভি আর দিয়াকে গাড়িতে উঠিয়ে দিয়ে আবারও নিজেদের কেবিনে আসলো আবদ্ধ। আজকে সে আর কথা থাকবে ক্লিনিকে। রুমে যেতেই প্লেট হাতে কথাকে দেখতে পেল সে। দরজা ভিড়িয়ে কথার কাছে যেতেই তার হাত ধরে পাশের বেডে বসালো কথা। ধীর গলায় বলল, কাল থেকে তো কিছু খাওয়া হয়নি, আপনার এটা খেয়ে নিন। প্লেটের স্যান্ডউইচ দেখে মনে পড়েছে আবদ্ধের আসলেই সে অভুক্ত। গত দুদিন যাবৎ পানি ছাড়া কিছু খায়নি। স্যান্ডউইচে কামড় বসিয়ে কথার দিকে বাকিটুকু এগিয়ে দিয়ে বলল, তুমিও তো খাওনি কিছু, এখান থেকে খেয়ে নাও। আবদ্ধকে মানা করার পরও শোনেনি, জোর করিয়ে 2 কামড় খাইয়েছে। খাওয়া শেষ হতেই গভীর গলায় বলল, কথা আপনার হাতের চোট কিসের? কথার প্রশ্নে কিছুটা ভড়কে গেল আবদ্ধ। আমতা আমতা করে বলল, আমি জানি না।
আবদ্ধের জবাবে বড় নিঃশ্বাস ছাড়ল। কথা ফার্স্ট এইড কিট থেকে ওষুধ লাগিয়ে আবদ্ধের হাতের উপরে লাগিয়ে দিচ্ছে। এই হাতগুলো হচ্ছে তখন লোকদের ঘুষি মারার জন্যে। আবদ্ধ, আপনি কি জানেন রক্তের দাগ সহজে মুছে না? কথার প্রশ্নে আরও এক দফা ভড়কে গেছে আবদ্ধ। মাথা নিচু করে বলল, আমি বুঝছি না তুমি কি বলতে চাইছ। ঔষধটা বেডে রেখে দিল। কথা আবদ্ধের নিচু করে মাথাটা উঁচু করে দিল। আবদ্ধের চোখে চোখ রেখে বলল, আপনি মার্ডার করে এসেছেন তাই না? কথার চোখ একদম স্থির, কিন্তু আবদ্ধের চোখে আছে কিছুটা ভয়। কারণ কথা বুঝে গেছে সে কি করে এসেছে। আবদ্ধের কানের পেছনে হাত দিয়ে কপালের সাথে কপাল ঠেকাল। কথা এবার সে চোখ বন্ধ করে ফেলেছে। গলাটা বেশ ভারী হয়ে আসছে কথার। আবদ্ধকে সে যেসব কথা বলবে তা আবদ্ধ কিভাবে মেনে নিবে তার জানা নেই, তবুও সাহস জুটিয়ে বলে দিল, সে আর কত খেলবেন এই মৃত্যুর খেলা? কতদিন আগে নয়তো আপনার কেউ ছিল না, কিন্তু এখন তো সবাই আছে, তবেও কেন ছাড়ছেন না এই রাস্তা? আজ আপনার জন্য আমার দিহান মরতে বসেছিল। আচ্ছা, আপনার কি এত মাসেও দিহানের প্রতি ভালোবাসা জন্মায়নি? নাকি ও দিলেরের ছেলে শুনে প্রতিশোধের আগুনটা আবারও জ্বলে উঠেছে আপনার বুকে? আমি বাঁচতে চাই আবদ্ধ। আমি এবার সত্যিই বাঁচতে চাই। পালাতে পালাতে আমি ক্লান্ত। এবার আমার শান্তি চাই। আর সবার মতন একটা ফ্যামিলি চাই। আমি আর একা বাঁচতে চাই না আবদ্ধ। এবার আপনি ডিসিশন নিন, আপনার কি লাগবে? কোনো পথ বেছে চান আপনি? যদি এই পথে থাকতে চান তবে আমি আর দিহান থাকব না আপনার সাথে। আপনায় একা বাঁচতে হবে আগের মতন। এসব বলতেই কথার চোখের পানি আবদ্ধের গাল বেয়ে নিচে পড়ে গেল। কেন জানি মুখ থেকে কথা বের হচ্ছে না আবদ্ধের। সে কি বলবে কথাকে ভেবে পাচ্ছে না। সে আদৌ কি চায়? সে কি পারবে এই খুনের পথ ছাড়তে? কি পারবে কথা দিহানকে নিয়ে নতুন জীবন শুরু করতে? আদৌ কি তার শত্রুরা তাকে নতুনভাবে বাঁচতে দিবে? সে তো জানে একজন গ্যাংস্টারদের উইকনেস থাকতে নেই। উইকনেসই তাদের মৃত্যুর কারণ হয়ে যায়। কথা আসার আগে তো সে মৃতপ্রায় ছিল, শুধু নিঃশ্বাস চলছিল তার, আর এখন সে প্রতিদিন বাঁচে। আগে শুধু সে মরতে চাইত, কিন্তু এখন সে বাঁচতে চায়। বাঁচার লোভ তাকে একবারে গ্রাস করে ফেলেছে। এই দুনিয়াতে বাঁচার লোভের চেয়ে বড় লোভ কিছুই নেই। আবদ্ধকে ঘুমাতে বলে অন্য বেডে শুয়ে পড়ল কথা। সারারাত ঘুমাতে পারেনি আবদ্ধ, আর না পেরেছে কোনো সিদ্ধান্ত নিতে। এখন কোনো পথে পা বাড়াবে সে? বাঁচার নাকি মরার মতন বাঁচার? এই দুনিয়াতে বাঁচার লোভের চেয়ে বড় লোভ কিছুই নেই। আবদ্ধকে ঘুমাতে বলে অন্য বেডে শুয়ে পড়ল কথা। সারারাত ঘুমাতে পারেনি আবদ্ধ, আর না পেরেছে কোনো সিদ্ধান্ত নিতে। এখন কোনো পথে পা বাড়াবে সে? বাঁচার নাকি মরার মতন বাঁচার? সকাল হতেই বাসায় চলে গেছে আবদ্ধ। কথাকে কিছু বলে যায়নি, আর না কথা কিছু জিজ্ঞেস করেছে। আস্তে আস্তে দিন কেটে যাচ্ছে। দিন দিহান সুস্থ হচ্ছে, কিন্তু আবদ্ধ আর কথার মাঝে কোনো কথাবার্তা হয়নি। দুজনই দুজনকে ইগনোর করে গেছে। আজকে বাসায় নিয়ে যাবে দিহানকে, কিন্তু সকাল থেকে তার মন খারাপ হয়ে আছে, তাই মুখ গোমরা করে বসে আছে। দিহানের মন খারাপ দেখে ওর পাশে বসল আবদ্ধ। দিহানের মাথায় হাত বুলিয়ে বলল, কি হয়েছে আমার ছেলের? মন খারাপ কেন? এখান থেকে যেতে ইচ্ছে করছে না বুঝি? ঠোঁট উল্টিয়ে মাথা নাড়ায় দিহান। ধীর গলায় বলল, আমার মাথায় চুল নেই, আমি বেল হয়ে গেছি। আমার মাথায়ও এত বড় কাটা দাগ হয়েছে। এবার সবাই আমাকে খেপাবে। আর আমি বাহিরে যাব কিভাবে? সবাই বলবে দিহানের চুল নেই। সবার মাথায় চুল আছে, শুধু আমারই নেই। আমি যাব না বাসায় যতদিন না অবধি আমার মাথায় চুল উঠছে, ততদিন তো ভুলেও না।
দিহনের পিঠে আস্তে করে হাত বুলালো আবদ্ধ আর বলল, তোমার তো অপারেশন হয়েছিল, তাই সব চুল ফেলে দিতে হয়েছে, এখন তোমার ঘা শুকিয়ে গেছে, আস্তে আস্তে চুলও উঠে যাবে। না, 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 আমি শুনব না তোমার কথা। আর আমি বাসায়ও যাব না, দ্যাটস ফাইনাল। দিহানের সাথে তর্কিতে পেরে উঠছে না আবদ্ধ ছেলে যে তার ভীষণ জেদি। বড় একটা নিঃশ্বাস ফেলল আবদ্ধ, দিহানের কানে কানে কিছু একটা বলল যা শুনে খুশিতে লাফিয়ে উঠল দিহান আর আবদ্ধের গলা জড়িয়ে ধরে চুমু খেল। গাড়িতে সবাই উঠেছে, শুধু আবদ্ধ যায়নি, তার কি যেন কাজ পড়ে গেছে, তাই সে পড়ে আসবে। বাড়ি পৌঁছে দিহানকে কোলে নিয়ে ভেতরে যাচ্ছে কথা, কিন্তু একটা জিনিস তাকে বেশ ভাবাচ্ছে, যা হলো বাড়ির গার্ডসদের কারোর মাথায় চুল নেই। সব সময় কথা দেখে গেছে এদের সবার মাথা ভর্তি চুল, আর এখন সবারই মাথা ফাঁকা, ব্যাপারটা বেশ অদ্ভুত দেখাচ্ছে, আর এই গার্ডসদেরও বেশ জঘন্য লাগছে দেখতে। ওদের সবাইকে দেখে দাঁত বের করে হাসছে দিহান কথাকে উদ্দেশ্য করে বলল, দেখ মাম্মা, এদের কারোর মাথায় চুল নেই, ঠিক আমার মতন, হি হি। দিহানের কথায় দিয়া হাসল কথাও মুচকি হাসি দিল। ফ্রেশ হয়ে কাজে লেগে পড়েছে কথা। মাস খানেক পর বাড়ি ফিরেছে সে। ক্লিনিকে থাকতে থাকতে নিজেকেই পেশেন্ট মনে হয়েছে তার। রান্নাবান্না করে বসে সে আবদ্ধ, আসলে সবাই খেতে বসবে, ডাইনিং টেবিলে বসে দিহানকে খাওয়াচ্ছে কথা, সেই মুহূর্তে কোট ঝাড়তে ঝাড়তে ভেতরে ঢুকল আবদ্ধ। আবদ্ধের দিকে এক পলক তাকাতেই হাত থেকে চামচ পড়ে গেছে। কিছু পড়ার শব্দে ডাইনিংয়ের দিকে তাকালো আবদ্ধ, সেখানে তাকাতেই কথার দিকে নজর গেল তার। কেমন অদ্ভুতভাবে যেন তাকিয়ে আছে কথা তার দিকে, ঘাড়ে হাত বুলালো আবদ্ধ, কিছুটা অস্পষ্ট ভাষায় জিজ্ঞেস করল কথাকে, হোয়াট হ্যাপেন্ড? হোয়াই আর ইউ লুকিং অ্যাট মি লাইক দ্যাট? কথা কিছু বলবে তার আগেই ভেতরে আসলো অভি। মাথা নিচু করে আবদ্ধের পেছনে দাঁড়ালো সে। কিছু না বলে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো কথা। অভি আর আবদ্ধের সামনে আসতেই পেটে হাত রেখে শব্দ করে হাসতে লাগল। কোনো কিছু না বলে হেসে যাচ্ছে কথা। ওদের দুজনের দিকে আঙ্গুল তুলে কিছু বলতে চাইছে, বাট বলতে পারছে না, কারণ তার যে হাসিই থামছে না। কথার হাসি দেখে লজ্জা লাগছে অভির। মুখ ভার করে বলল কথা, ডোন্ট স্মাইল লাইক দিস, আম ফিলিং এম্বারেস। অভির কথা শুনে আরও এক দফা হাসল কথা। এবার আর এসব সহ্য হয়নি আবদ্ধের, তাই জোরে ধমক দিল কথাকে, আর ইউ ক্রেজি কথা, লাফিং লাইক অ্যা মেড গার্ল। আবদ্ধের ধমকে ঠোঁট চেপে হাসি আটকিয়েছে কথা, চোখের কোণার পানি পুছে বলল, তোমাদের চুলের এই অবস্থা কেন? তোমাদের দেখে মনে হচ্ছে মিলিটারি ট্রেনিং এ যাচ্ছ। আসলে অভি আর আবদ্ধ চুল ছোট করে ফেলেছে, আর সাথে সাইড সিতির দিলে লম্বা সিলি কাট করে এসেছে, যার ফলে দুজনকেই বেশ অদ্ভুত লাগছে, যার জন্যই কথার হাসি থামছে না। কি হলো বলছো না কেন? তোমরা সত্যি সত্যিই মিলিটারি ট্রেনিং এ যাচ্ছ বুঝি? I don't know. ইটস অল আইডিয়া অফ ব্রো। শুধু আমারই না, এই বাড়ির সবার চুলই ছাঁটার অনুমতি দিয়েছে। তাও আমার ভাগ্য ভালো যে গার্ডসদের মতন বেল হতে হয়নি। যদি আমিও ওদের মতন বেল হয়ে যেতাম, ইয়াক ভাবতেই আমার বমি পাচ্ছে। আবদ্ধের দিকে তাকিয়ে আছে কথা, আশা করছে আবদ্ধ তাকে কিছু বলবে, কিন্তু না, কথাকে কিছু না বলে উপরে রুমে চলে গেল। এক গ্লাস ঠান্ডা পানি আবদ্ধের রুমে গেল কথা। শাওয়ার নিয়ে বাহিরে আসতেই কথাকে দেখল আবদ্ধ। কথাকে ইগনোর করে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল মুছছে সে। গ্লাসটা নিচে রেখে আবদ্ধের পাশে দাঁড়ালো কথা, শান্তভাবে জিজ্ঞেস করল, আপনি এসব কেন করেছেন? গ্লাসের পানিতে চুমুক দিল আবদ্ধ, টাওয়ালটা বিছানায় রেখে দিয়ে বলল, কোচ দিহান ইজ ইম্পর্ট্যান্ট ফর মি, এন্ড আই ক্যান ডু এনিথিং ফর দ্য পারসন আই কেয়ার। পা উঁচু করে আবদ্ধের মাথার চুল হাতড়ে দিল আর শব্দ করে হাসল। কথার হাতটা সরিয়ে দিল আবদ্ধ, কিছুটা রাগ দেখিয়ে বলল, এত হাসার কি আছে? আমাকে কি জোকার লাগছে? না, জোকার না।
তবে আপনাকে দেখেই কেন জানি আমার হাসি থামছে না। নাক ফুলালো আবদ্ধ অভিমান নিয়ে বলল, তবে দেখছে কেন? কোজ ইউ লুকড লাইক এ বেবি। এ কিউট বেবি। বলেই আবদ্ধের নাক টেনে দিল। কথা মুচকি হেসে বলল, নিচে চলে আসুন, খাবার রেডি হয়ে গেছে। কথা রুম থেকে বের হতেই উঠে দাঁড়াল আবদ্ধ। মুচকি হেসে আয়নাতে নিজেকে দেখছে। সে সত্যি সত্যিই তাকে কিউট লাগছে? কে জানে, কিন্তু কথা যেহেতু বলেছে তার মানে হয়তো তাকে দেখতে আসলেই কিউট লাগছে। প্রায় মধ্যরাত হয়ে গেছে। অভির রুমে গেল আবদ্ধ। বিছানায় হেলান দিয়ে অভি তখন দিয়ার সাথে প্রেমালাপে ব্যস্ত। যদিও তারা পাশাপাশি থাকে তবুও ফোনালাপ না করলে কি প্রেম জমে নাকি? আবদ্ধকে দেখে ফোনটা সাইডে রেখে দিল। ভ্রু কুচকে বলল, কি হয়েছে ব্রো? আমাকে হাফ বেল করে কি মন ভরেনি তোমার? পুরো টাক করতে এসেছ বুঝি? শাট আপ অভি। দুদিন বাদে তুই আমার সাথে আমার এক বিজনেস পার্টনারের পার্টিতে যাবি, সেটাই তোকে বলতে এসেছি। আবদ্ধের কথা শুনে উঠে দাঁড়াল অভি। চোখ বড় বড় করে বলল, আমি কি তোমার পার্টনার নাকি? তুমি জানো না এসব পার্টিতে মেয়ে পার্টনার নিয়ে যেতে হয়? তো আমাকে কোনো দিক থেকে মেয়ে মনে হলো তোমার? অভির দিকে রাগী চোখে তাকালো আবদ্ধ। গম্ভীর গলায় বলল, তুই জানিস আমি মেয়েদের সাথে মিশি না। সো আই ডোন্ট হ্যাভ এ পার্টনার। কে বলল নেই? কথা আছে তো, সেই তো তোমার পার্টনার। প্লাস সি ইজ ড্যাম বিউটিফুল। ইউ বোথ আর পারফেক্ট ফর ইচ আদার। আর তোমরা তো এর আগে কোথাও একা টাইম স্পেন্ড করনি, সো এটা একটা ভালো সুযোগ। কিছু একটা ভাবল আবদ্ধ, এরপর বলল, বাট ও কি যেতে রাজি হবে? ইউ নো সি ইজ সো মুডি। আর দিহানকেই বা রাখবে কে? আহা, তুমি দিহানকে নিয়ে টেনশন করবা না, আমি আর দিয়া ওকে দেখে নিব। তুমি জাস্ট কথার জন্য ড্রেস কস্টিউম এগুলা কিনে নিও, এসো, বাকি সব আমি ম্যানেজ করব। ওকে? ওকে, তবে আমি যাচ্ছি, কথাকে তুই ম্যানেজ করে নিবি। অভির রুম থেকে বেরিয়ে গেল আবদ্ধ। আবারও ফোনটা নিয়ে দিয়ার কথা বলতে লাগলো। আসলে এই মুহূর্তে দিয়াই তাকে বেশি হেল্প করতে পারবে। ফোন বাজতেই রিসিভ করে নিল দিয়া। অভির ফোনের জন্যই অপেক্ষা করছিল সে। ফোন রিসিভ করে কানে দিতেই ওপাশ থেকে অভির সরি বলা শোনা যাচ্ছে, যা শুনে হাসল দিয়া। কিছুটা সময় টুকটাক কথা বলল দুজনে। তখনই অভি বলল, দিয়া শোন, আই নিড ইউর হেল্প। হেল্প? কিসের হেল্প? আসলে ব্রো একটা পার্টিতে যাবে আর কথাকে ওর সাথে পাঠাতে হবে। তুমি তো দেখছই মাসখানেক যাবৎ দুজন দুজনকে কতটা ইগনোর করছে। এবার ওদের যদি একা টাইম স্পেন্ড করতে দেওয়া হয় তবে হয়তো দুজনেই কিছুটা কাছাকাছি আসবে। তাই আমি চাই তুমি কথাকে রাজি করাও পার্টিতে যাওয়ার জন্য, আর বলবা দিহানকে আমরা রাখবো, বুঝলা? অভির কথা বেশ মনোযোগ সহকারে শুনল দিয়া উত্তরে বলল, কিন্তু আপি কি রাজি হবে? আপির পার্টি তেমন পছন্দ না, পরে যদি আমাকেই বকে দেয়। প্লিজ দিয়া বেবি, তুমি প্লিজ ম্যানেজ করে নাও না কথাকে, প্লিজ প্লিজ। অনেক সময় দিয়াকে বুঝিয়ে ম্যানেজ করে নিল অভি। এবার দিয়া কথাকে বুঝাতে পারলেই হল। ডিজাইনারের ভিআইপি রুমে বসে আছে আবদ্ধ। আজ রাতে পার্টি, তাই কথার জন্য ড্রেস, জুয়েলারি, জুতো নিতে এসেছে। একটা মেয়ে এসে হাসি মুখে দাঁড়ালো আবদ্ধের সামনে। বলল, স্যার, আপনার কেমন ড্রেস লাগবে? পার্টি ড্রেস? ওর তো কোনো ড্রেসটা পছন্দ হয়েছে আপনার? আসলে মেয়েলি ব্যাপারে আমি তেমন কিছু জানি না, এক্সপেন্সিভ ড্রেস প্যাক করে দিন তবেই হবে। আবদ্ধের কথায় ভ্যাবাচেকা খেয়ে গেছে মেয়েটা। বুঝতেই পেরেছে এই লোকের প্রচুর টাকা, কিন্তু ড্রেস চুজ করার অ্যাবিলিটি কম। তবুও মুখে হাসি রেখে ইয়েস বলে দিল। একটু পর আবারও ফিরে আসল মেয়েটি। বলল, স্যার, ম্যামের বডি শেপ কত? মেয়েটির দিকে ভ্রু কুচকে তাকালো আবদ্ধ। বলল, সেটা আবার কি? বডি শেপ মানে কাঁধের মাপ, বডির মাপ, কোমরের মাপ। আই ডোন্ট নো।
দুহাতের কিছুটা ফাঁকা জায়গা করল আবদ্ধ আর বলল, মেবি এতটুকুই। আর কোমরও বেশ চিকন। এবার আগের বারের চেয়ে হাতের মাঝে থাকা দূরত্বটা কিছুটা কমিয়ে ফেলল আবদ্ধ আর বলল, হ্যাঁ এতটুকুই। আই থিঙ্ক এতটুকুই। আসলে আবদ্ধ কথার সাথে শপিং করতে গেছে ঠিকই, কিন্তু কথার বডি শেপই ব্যাপারে তার ধারণা নেই। এবার প্রচুর হাসি পাচ্ছে মেয়েটার। লোকটা যার জন্য ড্রেস নিচ্ছে তার বডির মাপই জানে না। না জানি কোনো অভাগীর কপালে এমন পার্টনার জুটেছে। পেটের ভেতরে হাসি দমিয়ে রাখল মেয়েটি। মুচকি হেসে বলল, স্যার এভাবে বলল তো আমি বুঝতে পারন না। আচ্ছা আপনি বলুন ম্যাম, কি আমার থেকে মোটা না চিকন? মেয়েটার দিকে তাকালো আবদ্ধ, এরপর বলল, আপনার থেকে কিছুটা চিকন। ওকে আমি বুঝতে পেরেছি। আর শু সাইজ কত হবে স্যার? জিভ দিয়ে ঠোঁট ভিজালো আবদ্ধ, একটু চিন্তা করে বলল, আপনার সাইজের দিয়ে দিন তবেই হবে। গাড়িতে কস্টিউম পাঠিয়ে দিন, আমি নিচে চলে যাচ্ছি আর এই আমার কার্ড বিল যত হয়েছে নিয়ে নিবেন। মুচকি হেসে আবদ্ধকে থ্যাঙ্কস জানালো মেয়েটি, আবারও আসার জন্য অনুরোধ জানালো। মিনিট 15 বাদেই সব কস্টিউম গাড়িতে রেখে দিল। মোট 35 লাখ টাকা বিল এসেছে এগুলোর। বাসায় গিয়ে ড্রেসগুলো দিয়ার রুমে পাঠিয়ে দিল আর আবদ্ধ তার কিছু কাজে বেরিয়ে গেল। বহু কষ্টে কথাকে পার্টিতে যাওয়ার জন্য রাজি করিয়েছে দিয়া। বহু আকুতি মিনতির পর কথা রাজি হয়েছে আবদ্ধের সাথে যেতে। দিয়ার রুমে যেতেই খাটভর্তি শপিং ব্যাগ। উৎসাহসহ শপিং ব্যাগ খুলে দেখছে দিয়া। আবদ্ধ কথার জন্য কি ড্রেস এনেছে সেটা জানার জন্য সে ব্যাকুল হয়ে আছে। সাদা প্লাস্টিকের কাজের ভেতরের ড্রেসটা বের করল দিয়া। কিছুটা জাম কালারের মধ্যে একটা শর্ট পার্টি ফ্রক। না কালারটা জাম নয়, বেগুনি মনে হচ্ছে, কিন্তু না লাইটের জাম কালারের। ধ্যাত আবদ্ধ কি কম্বাইন কালার নিয়ে এসেছে তার মাথায় ঠেকেছে না। হাতা কাটা জামার মধ্যে তিনটে তিনটে করে চিকন বেল্ট লাগানো। বেল্টের মাঝে সাদা সাদা পাথর লাগানো। পেটের দিকের বেল্টটাতে অর্ধেক চাঁদ লাগানো, সেটার উপরেও সাদা পাথর চিকচিক করে যাচ্ছে। ড্রেসের ভেতরে প্রাইস ট্যাগটা দ্রুত চেক করল দিয়া। প্রাইস দেখে জ্ঞান হারিয়ে ফেলার মতন অবস্থা হয়েছে তার। দিয়ার হাত থেকে ড্রেসটা নিল। কথা প্রাইস ট্যাগ দেখে তারও মাথা ঘুরাচ্ছে, কারণ ড্রেসটার দাম হচ্ছে 28 লাখ টাকা। তার মনে যেগুলাকে তারা পাথর ভাবছিল সেগুলো আসলে ডায়মন্ড ছিল। মাথা ঘুরাচ্ছে কথার, এত দামি ড্রেস কেন নিয়ে এসেছে আবদ্ধ? সে তো সর্বোচ্চ 5 লাখ টাকার ড্রেস পরেছিল, তাও সেটা দিলের তাকে গিফট করেছিল। এত দামি ড্রেস গিফট করার মানে জানে না সে। আপি যাও ড্রেসটা পরে আসো। মাথা নাড়িয়ে হ্যাঁ বলে ড্রেস পরতে চলে গেছে কথা, আর বাকি ব্যাগগুলো খুলে ভেতরের জিনিস দেখতে ব্যস্ত হয়ে পড়ল। ড্রেসের চেইন না লাগাতে পেরে বেরিয়ে এলো কথা। চেহারায় অসহায় ভাব নিয়ে দিয়াকে হেল্প করতে বলল। বহু কষ্টে ড্রেসের চেইন লাগিয়েছি দিয়া। ড্রেস পরে দম বন্ধ হয়ে যাচ্ছে কথার, কারণ ড্রেসটা অতিরিক্ত ফিটিং। এতটা ফিটিং যে সে নিঃশ্বাসও নিতে পারছে না। এত দামি জামার কি লাভ যদি মন খুলে শ্বাস না নেওয়া যায়? তার উপরে শর্ট ড্রেস, হাঁটু থেকে বেশ উপরে ড্রেসের অবস্থান, যার ফলে কথার ফর্সা পা দুটো পুরোপুরিভাবে স্পষ্ট। কথাকে রেডি করাতে ব্যস্ত হয়ে গেছে দিয়া। মোটামুটি মেকআপ আর লাল খয়েরি রঙের লিপস্টিকে বেশ মানিয়েছে কথাকে। তার সাথে কানে লম্বা ডায়মন্ডের দুল গলাতেও অ্যাটাচ করা চিকন হার, হাতে ব্রেসলেট আর আঙ্গুলে একদম ছোট আকারের ডায়মন্ড রিং। আয়নাতে নিজকে দেখে নিল কথা। চুলো ফুলিয়ে কাটা দিয়ে বেঁধেছে আর কিছু ছোট চুল সামনে এনে রাখায় তাকে বেশ ক্লাসি লাগছে। কথার চারপাশে ঘুরছে দিয়া আর বলছে, আপি ইউ আর লুকিং ডেডলি বিউটিফুল, ট্রাস্ট মি। দিয়ার নাক দিল কথা। মুচকি হেসে বলল, আই নো আম বিউটিফুল। এর মধ্যেই গার্ডস এসে বলে গেছে কথাকে বের হতে। জুতো হাতে নিতেই মাথা গরম হয়ে গেছে কথার। তার শু সাইজ নয় আর এই লোক নিয়ে এসেছে আট। কথার ইচ্ছে করছে এই সাদা ক্রিস্টেল পাথরের হিলগুলো দিয়ে আবদ্ধকে ঘণ্টাখানেক মারতে। আরে ভাই সাইজ জানিস না? তবে জিজ্ঞেস করে নে না, সব কাজে নিজে পাকামি করবে।
বহু কষ্ট করে এই ছোট জুতা পরে নিল কথা 1.5 ইঞ্চির মতন উঁচু হিল তার উপরে ছোট হাঁটতে গিয়ে জান বের যাচ্ছে কথার। কাঁধে জাম কালারের ব্যাগ ঝুলিয়ে বেরিয়ে গেল কথা। গেটের সামনে গাড়ি থামানো আছে, গার্ডসরা দরজা খুলে দিতেই ভেতরে বসে পড়ল সে। পাশে বসা আছে আবদ্ধ, যে মনোযোগ দিয়ে কিসের ফাইল যেন দেখছে, কিন্তু একবারও কথার দিকে ফিরে তাকায়নি সে। রাগে গা জ্বলে যাচ্ছে তার। ফাজিল লোক একে তো তার জন্য রেডি হয়েছে, আর সেই একবারও ফিরে তাকাচ্ছে না তার দিকে। লাগবে না তাকানো, সে কি তার জন্য সেজেছে নাকি? সে পার্টির জন্য সেজেছে, কারোর এটেনশন লাগবে না তার। বিশাল বড় হোটেলের সামনে গাড়ি থেমেছে, দরজা খুলে দিতেই আগে বেরিয়ে এলো আবদ্ধ। নিজের কোটটা ঠিক করতে লাগলো। সাদা শার্টের উপরে কালো খয়েরি রঙের কোটটাতে বেশ লাগছে তাকে, সাথে সাদা রঙের প্যান্ট। ছোট ছোট চুলেও বেশ চোখ ধাঁধানো, হ্যান্ডসাম লাগছে। কথার সাইডের দরজা খুলে দিতেই বেরিয়ে এলো কথা। পিছু ঘুরে কথাকে দেখেই হার্টবিট মিস হয়ে গেছে আবদ্ধের। পায়ের নিচ থেকে মুখ হা করে কথার চেহারার দিকে তাকিয়ে পরপর ঢোক গিলে নিল। বুক ধুকপুক করে চলেছে আবদ্ধের। এই বেগুনি রঙের জামায় কথা তাকে পুরো বারবি ডল লাগছে। আবদ্ধের মনে হচ্ছে এই বুঝি কথা ডলের মতন নেচে গেয়ে বেড়াবে। আর কথার ফর্সা হাত পা তার শরীরে জ্বালা ধরিয়ে দিচ্ছে। গলা শুকিয়ে গেছে তার, এই মুহূর্তে পানি খাওয়া দরকার তার। হ্যাঁ, পানি খাওয়া লাগবে, কিন্তু নিজের জায়গা থেকে নড়তে পারছে না সে। নিজের বুকের দিকে হাত দিয়ে চেপে ধরল। আবদ্ধ মনকে এত বেশি লাফাতে মানা করছে, কিন্তু অবাধ্য মন যে কারোর কথাই শোনে না। আবদ্ধের পাশে এসে দাঁড়ালো কথা, মুখে হাসির রেখা টেনে বলল, লেটস গো। আবদ্ধের হাতে হাত রেখে ভেতরে যাচ্ছে কথা। ভেতরে যেতেই অসংখ্য মানুষের দেখা মিলছে। যদিও কথা কিছুটা ভয় পাচ্ছে, তবুও নিজেকে যথেষ্ট ঠান্ডা রাখার চেষ্টা করে চলেছে। বহু মানুষ আছে এখানে, কম হলেও হাজার খানেক, বেশিরভাগই অ্যাডাল্ট, বাচ্চা তেমন দেখা যাচ্ছে না। কথাকে দেখেই রীতিমতন চোখ দিয়ে গিলে খাচ্ছে, যা দেখে গা জ্বলে যাচ্ছে আবদ্ধের। এভাবে তাকানোর মানে আছে নাকি? পার্টিতে এত মেয়ে আছে, ওদের দিকে তাকা, তার কথার দিকে কেন তাকাচ্ছিস? বেশ কিছু লোক এসে আবদ্ধ আর কথার সাথে পরিচিত হয়ে গেছে। যেই লোক পার্টি থ্রো করেছে সে তার পার্টনারের সাথে আবদ্ধের কাছে এসে পরিচিত হচ্ছে। আবদ্ধ, ইউর লেডি ইজ টু মাচ প্রিটি। আই রিয়েলি লাইক হার। আই হ্যাভ ক্রাশ অন হার অলরেডি বলেই হাসল মিহাস। মুচকি হাসল আবদ্ধ আর বলল, ইয়া মাই লেডি ইজ অলওয়েজ বিউটিফুল। কথার দিকে হাত বাড়ালো মিহাস। মিষ্টি হেসে বলল, হ্যালো বিউটিফুল লেডি, মাই নেম ইজ মিহাস। নাইস টু মিট ইউ। মুচকি হেসে লোকটার সাথে হাত মিলালো কথা, বলল, হ্যালো আম কথা। কথার হাতের উল্টো পিঠে চুমু খেলো মিহাস আর বলল, ইটস মাই প্লেজার টু মিট ইউ। চোখ দুটি বড় বড় হয়ে গেল আবদ্ধের। এই লোকের সাহস কি করে হয় কথার হাতে চুমু খাওয়ার? রাস্কেল টাইপ লোক, কিন্তু ভদ্রতার খাতিরে কিছু বলতেও পারছে না। মনে মনে জেদটা চাপিয়ে রাখছে, পড়ে এই লোককে জনমের মজা দেখাবে। মিহাস বিদায় নিতেই কথার হাতটা চেপে ধরল আবদ্ধ। টেনে বারের সামনে নিয়ে গিয়ে ওয়েট টিস্যু নিয়ে ইচ্ছে মতন হাত ঘষতে লাগল। আবদ্ধের কাজে বোকার মতন চেয়ে আছে কথা। পাগল নাকি লোকটা, এমন করছে কেন? আবদ্ধ, আবদ্ধ, কি করছেন আপনি? আর ইউ ম্যাড? মানুষ কি ভাবছে? কথার দিকে ভ্রু কুচকে তাকালো, বলল, দেখলে না ওই লোক তোমার হাতে চুমু খেলো। ইচ্ছে করছিল দুইটা কষে দেই, শুধু মানুষ বেশি বলে বেঁচে গেছে, কিন্তু পরে এর শোধ ঠিক তুলে নিব। কিছু না বলে বড় নিঃশ্বাস ছাড়ল কথা। এই লোককে কিছু বললেও শুনবে না সেটা শিওর। গোল সেন্টার টেবিলের পাশে দাঁড়িয়ে আছে আবদ্ধ আর কথা, হাতে সফট ড্রিঙ্ক। পিয়ানোর মিউজিক বেজে চলছে পুরো হলো জুড়ে। সাদা লাল নীল লাইট চারদিককে মোহিনীয় করে তুলছে। কথার দিকে এক নজরে তাকিয়ে আছে আবদ্ধ। কথা চোখ বন্ধ করে মিউজিকের সাথে সাথে মাথা নাচাচ্ছে। কথাকে এভাবে দেখে মন জুড়িয়ে যাচ্ছে।
একটু পরে আবদ্ধের নজর গেল কথার পাশে দাঁড়ানো ছেলেগুলোর দিকে। ৬৭টা ছেলে কথার সাইডে দাঁড়িয়ে ড্রিঙ্কস করছে আর কথাকে পা থেকে মাথা অবধি গিলে খাচ্ছে। আর কয়েকটা ছেলে এই যে কথার পায়ের দিকে তাকিয়ে আছে আর চোখ তুলছেই না। কথার জামার কোনা ধরে টেনে পা ঢাকার মিথ্যে চেষ্টা করছে। জামায় টান লাগায় চোখ মেলে তাকালো কথা, হাতের গ্লাসটা টেবিলে রেখে আবদ্ধের দিকে রাগী চোখে চেয়ে আছে। ধীর গলায় বলল, কথা এটা কোনো ধরনের অসভ্যতা আবদ্ধ? কিন্তু কথাকে জবাব না দিয়ে আবারও জামা টেনে যাচ্ছে। আবদ্ধের হাত শক্ত করে চেপে ধরল কথা, আবারও বলল, এসবের মানে কি? ওই যে দেখো, ওই ছেলেগুলো তোমায় গিলে খাচ্ছে, তাই জামা টেনে বড় করছি। কথার ইচ্ছে করছে কষে থাপ্পড় মারতে আবদ্ধকে, কিন্তু মনের ইচ্ছেটা পূরণ করতে পারছে না। নিজেকে কিছুটা দমিয়ে বলল, এই স্ক্যান্ডাল ড্রেসটা কেনার আগে মনে ছিল না যে ছেলেরা আমায় চেক আউট করবে। কেনার আগে মাথায় ছিল না কিছুটা লং ড্রেস কিনে নেই, নাকি আমাকে এমন লুকে দেখার জন্য লোভ সামলাতে পারছিলেন না। কথার দিকে তাকালো আবদ্ধ। এমনিতেই ওই ছেলেদের উপর রাগ লাগছে আর কথা তাদের হয়ে তাকে কথা শোনাচ্ছে। আর তাকে এভাবে দেখার জন্য তার নাকি লোভ লেগেছিল। রাগে কথাকে রেখে ওয়াশরুমে চলে গেল আবদ্ধ। কথার কথা শুনে রাগে চোখে মুখে পানি দিয়ে যাচ্ছে। কথা কিভাবে বলল তাকে এমন ড্রেসে দেখার লোভ সামলাতে পারেনি? কথা কি তাকে থার্ড ক্লাস ছেলে ভাবে নাকি? আজ অবধি সে কি কথার সাথে এমন কিছু করেছে যে কথা তাকে এভাবে কথা শোনালো? কথাগুলো মাথায় পোকার মতন যন্ত্রণা দিয়ে যাচ্ছে। না এখানে বেশি সময় থাকলে সে যে কি করবে জানা নেই, তার চেয়ে বাসায় যাওয়াটাই ভালো হবে। টিস্যু দিয়ে মুখ পুছে নিল আবদ্ধ। ওয়াশরুম থেকে বের হয়ে টেবিলের কাছে গেল, কিন্তু সেখানে কথা নেই। পার্সটা সেখানে পড়ে আছে আর কথার পাশে দাঁড়ানো ছেলেগুলোও নেই। কোথায় গেল কথা? আর কোথায় বা ছেলেগুলো? চলবে।